একদিকে আরব সাগরের জলরাশি আর একদিকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ। সত্যযুগে চন্দ্র এখানে এসে স্বর্ণ দিয়ে এই মন্দির তৈরি করে সেখানে শিবকে প্রতিষ্ঠা করেন। এরপর ত্রেতা যুগে রাবণ রূপো দিয়ে এই মন্দির তৈরি করেন। দাপর যুগে এলেন শ্রীকৃষ্ণ, তিনি চন্দন কাষ্ঠের দ্বারা এই মন্দির তৈরি করেন। আমরা গত দুদিনে সোমনাথ মন্দিরে প্রায় 3 থেকে 4 বার দর্শন করেছি। আর তার মধ্যে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে রাত্রি 9টার পরে যে দর্শনটা করেছি সেটা সবচেয়ে শান্তিপূর্ণ হয়েছে। ধ্বংসের থেকে যে সৃষ্টির শক্তি বেশি তা বারবার প্রমাণিত হয়েছে এই সোমনাথ মন্দিরের ক্ষেত্রে। আজকে 26শে অক্টোবর 2024 শনিবার। আজকে আমরা যাচ্ছি দিউ থেকে সোমনাথ। দিউ থেকে সোমনাথের দূরত্ব মোটামুটি 84 কিলোমিটার মতন, সময় লাগে 2 ঘন্টা। আর আপনাদের একটা কথা আমি বলি, সেটা হচ্ছে একটু মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে আপনারা হয়তো ভাবতে পারেন বেশিরভাগ টুরিস্ট যেটা করেন সেটা হচ্ছে আহমেদাবাদ থেকে ভুজ হয়ে দ্বারকা, সোমনাথ এইভাবে ট্রিপটা করেন, কিন্তু আমি দিউ, তারপরে সোমনাথ, তারপরে দ্বারকা এইরকমভাবে ট্রিপটা করছি। আপনারা বলতেই পারেন যে আপনি এই পথে কেন করছেন। আসলে আমি যে সময়ে ট্রিপটা করছি, আমি কচ্ছের রানের যে হোয়াইট ফিচার্সটা, সেই ফিচার্সটাকে আমি টার্গেট করেছি। সেটা যত শীত পড়ে, মানে যত ঠান্ডা পড়ে, তত এই যে হোয়াইট ফিচার্সটা, যেটাকে হোয়াইট ডেজার্ট বলে, সেই যে রূপটা সেটা আরও পরিষ্কার হয়। এটা যদি আমি প্রথম দিকে যেতাম তাহলে হয়তো বা অতটা ভালো পেতাম না। আমি জানি না যে পরে গিয়েও কতটা ভালো পাবো, কিন্তু তুলনামূলকভাবে হয়তো কিছুটা বেশি পাবো। সেই কারণে আগে আমি এই দিকটা কভার করে নিয়ে আমি সবার শেষে আমি যাচ্ছি ভুজ। যদি আপনারা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়ে আসেন তাহলে কিন্তু আপনারা আপনারা অনায়াসেই আহমেদাবাদ থেকে ভুজ, তারপরে দ্বারকা এই পথে ট্রিপটা করতে পারেন। অর্থাৎ এই ট্রিপটা দুদিক থেকেই করা যায়। আর দিউ থেকে সোমনাথ যাওয়ার জন্য আপনি বাস পাবেন, অহরহ বাস পাওয়া যায়। আমরা যে বাসে স্ট্যান্ডে এসে নেমেছিলাম আহমেদাবাদ থেকে, সেইখান থেকেই আপনি সোমনাথ যাওয়ার জন্য বাস পাবেন। সকালের দিকে এসি বাসও পাওয়া যায়, একটা ছাড়ে 8টার সময় আর একটা ছাড়ে 9:30টার সময়। তা সেই বাসে যদি যান তাহলে 400 টাকা করে ভাড়া নেয় সোমনাথ পর্যন্ত পৌঁছতে, আর নর্মাল বাসে 150 টাকা মতন ভাড়া নেয়। কিন্তু আমার এই জিএসআরটিসির বাসে যা অভিজ্ঞতা হয়েছে আহমেদাবাদ থেকে দিউ আসার সময়কালের মধ্যে, সত্যিই আমার অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা। সেটা আমি দিউয়ের ভিডিওতে শেয়ারও করেছি আপনাদের সাথে। তা সেই কারণে আমি আর সেই রিস্ক নিইনি। আমি একটি গাড়ি ভাড়া করে নিয়েছি। এখান থেকে সোমনাথ পর্যন্ত পৌঁছতে এই গাড়ি নিচ্ছে 2500 টাকা। তো এটা আপনারা দরদাম করতেই পারেন। আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি এই 2500 টাকা দিয়েই যাচ্ছি। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा। সোমনাথে এসে আমরা যে হোটেলটি নিয়েছি, এই হোটেলটির নাম হচ্ছে হোটেল আদিত্য মানসিং ইন। আপনাদের রুমটা একটু দেখিয়ে নিই আগে। এই যে আমরা কিন্তু সোমনাথে 2 দিন থাকবো 2 রকম ভাবে। একদিন এই হোটেলটা পেয়েছি, কারণ আরেকদিন
সোমনাথের মন্দিরের একদম কাছে সাগর দর্শন বলে ওদের যে ট্রাস্টির হোটেল আছে সেখানে থাকবো। আর এই হোটেলটি থেকে ভিউ খুব সুন্দর। এই যে আর এই যে হোটেলে আমরা আছি এখানে পার ডে ট্যারিফ হচ্ছে 2500 টাকা উইদাউট ব্রেকফাস্ট। এই সোমনাথ একদিকে যেমন শিবের তীর্থ, তেমনি এই সোমনাথের সাথে শ্রীকৃষ্ণের শেষ জীবনের বহু কাহিনী জড়িত রয়েছে। আমরা এখন যে জায়গাটিতে এসেছি এই জায়গাটির নাম হলো বানেশ্বর। যদুবংশের অন্তর্কলহে বিব্রত হয়ে শ্রীকৃষ্ণ এইখানে নিকটবর্তী একটি জঙ্গলাকীর্ণ জায়গায় এসে তিনি ব্যথিত চিত্তে বসেছিলেন। সেই সময় এই অঞ্চল থেকে যারা নামে এক ব্যাধ হরিণ ভেবে শ্রীকৃষ্ণের দিকে তীর নিক্ষেপ করে। শ্রীকৃষ্ণ ডান পায়ের উপর বাঁ পা রেখে বসেছিলেন এবং শ্রীকৃষ্ণের বাঁ পায়ে সেই তীর গিয়ে আঘাত করে। এবং যারা শিকারের উৎসের সন্ধানে যখন যান তখন দেখেন তিনি শ্রীকৃষ্ণকে তীর নিক্ষেপ করেছেন। তিনি তখন তার কাছে ক্ষমা চান। শ্রীকৃষ্ণ বলেন, এটিই নিয়তি, এটিই ভবিতব্য, যা হয়েছে আমার ইচ্ছাতেই হয়েছে। পূর্বজন্মে ত্রেতা যুগে রামচন্দ্রের সময়ে তুমি ছিলে বানররাজ বালি, সেই সময় রামচন্দ্র তোমাকে হত্যা করেছিল, কিন্তু এই বালির স্ত্রী অর্থাৎ তোমার স্ত্রী সেই সময় অভিশাপ দিয়েছিলেন যে দাপর যুগে তুমি আমাকে হত্যা করবে, তাই আজকে তুমি আমাকে তীর নিক্ষেপ করেছো। অর্থাৎ এটি ভবিতব্য, তোমার অনুতপ্ত হওয়ার কোনো কারণ নেই। এবং এই স্থান থেকে সেই ব্যাধ তীর নিক্ষেপ করেছিলেন বলে এই জায়গাটিকে বলা হয় বানেশ্বর। এইখানে মোট 5টি শিবলিঙ্গ আছে, যার মধ্যে শিবলিঙ্গগুলি ভাটার সময় জেগে ওঠে। বেশিরভাগ সময় 2টো শিবলিঙ্গ দেখা যায় এবং এখানে এসে সবাই সেই শিবলিঙ্গের মাথায় জল ঢালেন, পূজাপাঠ করেন। আমরা এখন এসেছি ভালকা তীর্থ মন্দিরে। শ্রীকৃষ্ণ এসে এখানে একটি পিপল মানে অশ্বত্থ গাছের নিচে তার ডান পায়ের উপর বাঁ পাটি রেখে ছড়িয়ে বসেছিলেন। সেই সময় যারা নামে এক ব্যাধ তীর নিক্ষেপ করে। ভাল কথাটির অর্থ হলো তীর, সেই কারণে এই জায়গাটিকে ভালকা তীর্থ বলা হয়। আর এইখানে পরবর্তীকালে মন্দির গঠিত হয়। মন্দিরের মধ্যে শ্রীকৃষ্ণের একটি ওই রকম পা ছড়িয়ে বসে যেভাবে তিনি ছিলেন তার মূর্তি রয়েছে। তার একদিকে রয়েছে সেই পিপল গাছ মানে অশ্বত্থ গাছ, আর একদিকে শ্রীকৃষ্ণের পায়ের কাছে বসে আছেন যারা ব্যাধ, সেই রূপটি এখানে রয়েছে। খুব সুন্দর মূর্তি। অবশ্যই এখানে এসে শ্রীকৃষ্ণের এই শেষ যে অবস্থা বা শেষ যে লীলা সেটিকে দর্শন করতে পারেন। এখন আমরা এসেছি রাম মন্দিরে। এই রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল 2017 সালে। আর এর ভেতরে রয়েছে রাম, সীতা এবং লক্ষ্মণের বিগ্রহ। এছাড়া এখানে হনুমান মন্দিরও আছে। আর এই মন্দির খোলা থাকে সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত। এখন আমরা এসেছি ত্রিবেণী ঘাট বা সঙ্গম ঘাটে। হিরণ, কপিলা এবং সরস্বতী এই 3টি নদীর সঙ্গমস্থল এই স্থান। এবং এই নদীগুলির নাম রামায়ণেও উল্লেখ রয়েছে, মহাভারতেও এর উল্লেখ রয়েছে। এই স্থানটিকে অতি পবিত্র স্থান বলে মনে করা হয়। আর এই 3টি নদীকে মনে করা হয় যে জন্ম, জীবন এবং মৃত্যু এই 3-এর প্রতীক। এইখানে স্নান করলে সমস্ত পূর্বজন্মের বা এই জন্মের যত পাপ সেই পাপ ধুয়ে যায়। এবং এখানে অনেকে তর্পণও করেন। কাক হচ্ছে ধর্মপক্ষী। এইখানে প্রচুর কাক দেখতে পাবেন এবং এখানে প্রচুর মানুষ এসে এই কাককে খাবার দেয়। এই দিক থেকে এসছে হিরণ নদী, এই দিক থেকে এসছে কপিলা,
আর এই পাশ থেকে এসছে সরস্বতী। এই তিনটি নদী একত্রিত হয়ে এই দিকে আরব সাগরে মিলিত হয়েছে। এখানে দেখুন কত মাছ, আর এই মাছগুলোকে ওনারা বসে বসে খাবার খাওয়াচ্ছেন। আর এখানেই কিন্তু একমাত্র সরস্বতী নদীকে দেখতে পাওয়া যায়। আর এছাড়া সবসময়ই সরস্বতী নদী অন্তঃসলীলা নদী। এই নদীটি হচ্ছে হিরণ নদী। এই গোলকধাম তীর্থ, এটিকে দেহোৎসর্গ তীর্থও বলা হয়। এখানে অনেকগুলি মন্দির রয়েছে। এই যে গীতা মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, শ্রীকৃষ্ণচরণ পাদুকাজি। এইখানেই রয়েছে বলদেবজি কি গুফা বা দাউজি কি গুফা। এইখানে ভগবান বলদেব তিনি শেষ তপস্যায় বসেন এবং তার আত্মা এইখানে বিসর্জিত হয়। তার মুখ থেকে শেষ নাগ ভগবান বলদেবের শরীরের যে জীবনের যে অংশ, সেই জীবনের অংশ নিয়ে বেরিয়ে গিয়ে সাগরে বিলীন হয়। এই হলো বলদেবজির গুফা। এখানে বসেই তিনি তপস্যা করেছিলেন এবং ওনার মুখ দিয়ে শেষনাগ নির্গত হয়েছিলেন। এই যে এটা হচ্ছে শেষনাগের ছবি, আর এই যে বলদেবজির পদচিহ্ন। আর এই জায়গাটাতে এই অশ্বত্থ গাছের নিচে এত সুন্দর হাওয়া না, এই গরমে একেবারে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর দেখুন চারিদিকে কত পাখির ডাক। এই সোমনাথে শ্রীকৃষ্ণ তার জীবনের শেষ অংশ সেইটি অতিবাহিত করেন। এইখানে তিনি ভালকা তীর্থতে তীরবিদ্ধ হওয়ার পর সেই স্বরবিদ্ধ অবস্থায় তিনি আসেন ত্রিবেণী ঘাটে, সেখানে এসে স্নান করেন এবং তারপরে এইখানে এই যে হিরণ নদী, এই হিরণ নদীর তীরে তিনি জীবন উৎসর্গ করেন বা দেহ উৎসর্গ করেন এবং বৈকুণ্ঠ ধাম বা গোলক ধামে বিলীন হন। সেই কারণে এই জায়গাটির নাম গোলক তীর্থ বা দেহোৎসর্গ তীর্থ। এইখানে শ্রীকৃষ্ণের পদচিহ্ন রয়েছে এবং সেইখানে একটি ছত্রিও নির্মিত হয়েছে। আমরা এখন যে মন্দিরটিতে আসলাম, এই মন্দিরটি হচ্ছে অহল্যাবাই মন্দির বা পুরনো সোমনাথ মন্দির। সোমনাথ মন্দিরের উপর তো বহুবার আক্রমণ হয়েছে, অনেকেই জানেন। কেউ বলেন যে প্রথম আক্রমণ হয়েছে 1026 খ্রিস্টাব্দে, আবার কেউ বলেন যে 6ষ্ঠ শতকে প্রথম আক্রমণ হয়েছে। তো সে যাই হোক, পরবর্তীকালে আমরা যখন সোমনাথ মন্দিরে যাব তখন সেই বিষয় নিয়ে আপনাদেরকে বলবো। কিন্তু এই যে মন্দিরটি 1783 সালে, সেই সময় পেশোয়া এবং ভোসলে বংশের রাজারা তারা এবং ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার, যিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিভিন্ন শিব মন্দিরগুলিকে পুনর্নির্মাণ করেন, তারা এই মন্দিরটি তৈরি করেন। এই কারণে এই মন্দিরটিকে বলা হয় অহল্যাবাই মন্দির। যখন সোমনাথের মূল মন্দিরে আক্রমণের আভাস পাওয়া যায়, সেই সময় বলা হয় যে গর্ভগৃহ থেকে মূল সোমনাথের যে শিলা সেটি তুলে নিয়ে এসে এইখানে রেখেছিলেন রানী অহল্যাবাই। পরবর্তীকালে নাকি সেই শিলা ওখানে পুনঃস্থাপন করা হয়নি, এটা কিন্তু লোকমুখে প্রচলিত কথা। তো এখানে মন্দিরে পুজো দেওয়া যায়, এখানে ছবিও তোলা যায়। সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর্মোক্ষীয়মামৃতাৎ।
এখন বাজে সন্ধে 6:30। আমরা এখন এসেছি সোমনাথ মন্দিরে। সোমনাথ মন্দিরে যে সন্ধ্যা আরতি হয় সেই সন্ধ্যা আরতি দর্শনের উদ্দেশ্যে। এখানে এই যে জায়গাটিতে দিয়ে আমি হাঁটছি এর ঠিক উল্টো দিকেই রয়েছে লকার। এইখানে আপনাকে সমস্ত জিনিসপত্র জমা দিয়ে, অর্থাৎ আপনার ব্যাগ, সাথে ক্যামেরা, মোবাইল, সমস্ত কিছু আপনাকে জমা দিয়ে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। সেই কারণে আরতি আপনাদের আমি দেখাতে পারবো না। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्ष्यमामृतात्। এইমাত্র আমরা সোমনাথ মন্দিরের সন্ধ্যা আরতি দেখে এবং ওখানে একটি লাইট অ্যান্ড শো এর অনুষ্ঠান হয় সেটি দেখে আমরা বাইরে এলাম। সোমনাথ মন্দিরের এই যে মন্দিরটি অপূর্ব অপূর্ব কারুকার্য, এবং রাত্রিবেলায় যেন আরও সুন্দর লাগে। মন্দিরটিকে এত সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, সেটা মানে অপূর্ব, অসাধারণ লাগে। আর আমরা একটা খুব সুন্দর আরতি দেখলাম, সত্যিই তাই। এত সুন্দর বাজনা সহযোগে এত সুন্দর আরতি, আমরা বারবার করে লাইনে দাঁড়িয়ে ঘুরে ঘুরে দুবার করে আরতি দেখলাম। খুব ভালো। হ্যাঁ, তবে ভিড়টা কম বলে এটা সম্ভব হয়েছে। অনেকটা জায়গা ভেতরে, বেশি ভিড় হলেও কিন্তু ম্যানেজমেন্টের কোনো ধরনের সমস্যা নেই। আর এখানে যে শো হয় তার জন্য টিকিট হচ্ছে পার হেড 50 টাকা করে। এই শো দুটি টাইমে হয়, একটা হয় 8টা থেকে আর একটা হয় হচ্ছে 9:15 থেকে। তো আমরা 8টার শো লাইট অ্যান্ড সাউন্ডটাই দেখেছি। সেইখানে এই সোমনাথ মন্দিরের মাহাত্ম্যকে তুলে ধরা হয়, খুব ভালো লাগে, খুব সুন্দর। আবার কালকে আমরা আসবো দিনের বেলাতে এই মন্দির দেখতে। সেই সময় আপনাদের কাছে মন্দিরের মাহাত্ম্য, মন্দিরের বিবরণ সেগুলো আরও ভালো করে তুলে ধরার চেষ্টা করব। আজকে মন্দিরে আমরা অনেকক্ষণ ছিলাম, প্রায় 10টা পর্যন্ত। এইমাত্র মন্দির থেকে ফিরলাম। তা অন্য কোনো জায়গায় আর খাওয়ার জন্য গেলাম না, আমরা যে হোটেলে রয়েছি এইখানেই আমরা আর কি আজকে ডিনার করছি। এখানে কিন্তু সবই ভেজ খাবার, সব জায়গাতেই ভেজ, এখানে নন ভেজের কোনো ব্যাপার নেই। এখানে আমরা ওই সাধারণ নান, পনিরের কিছু আইটেম আর কি নিয়েছি, আর স্প্রিং রোল এই আইটেমগুলো নিয়েছি। কেমন? সম্ভব সুন্দর, সত্যি বলছি। আমি যত দিন যাচ্ছে না আমি গুজরাটের প্রেমে পড়ে যাচ্ছি, অন্য কিছুর জন্য না, খাওয়ার খেয়ে খেয়ে। আমি ভাবতে পারছি না, ওরা যেমন ভালো সাউথ ইন্ডিয়ান বানাচ্ছে, তেমন ভালো চাইনিজ বানাচ্ছে, তেমন ওদের রান্না তো বানাচ্ছে। আমি যত রকমের খাবার আছে সব টেস্ট করে ফেলছি, এবং সবই হচ্ছে ভেজ। একদিনই শুধু আমরা দিউতে ননভেজ পেয়েছিলাম, কিন্তু আজকে এসে আবার একটা খুব প্রিয় খাবার আর কি, এই স্প্রিং রোল। আমরা ভেজও খাই, ননভেজও খাই, কিন্তু এত ভালো বানিয়েছে চিন্তা করা যায় না। মানে পুরো মানে এই যে আবরণটা হয় একদম পুরো ক্রিস্পি, আর ভেতরটা বাঁধাকপি দিয়ে বানিয়েছে। তো আমি একটু আশা করেছিলাম একটু যদি পনির থাকে, যাই হোক, কিন্তু তা দেয়নি। কিন্তু অসম্ভব ভালো, অসম্ভব ভালো। পনির টিক্কা মশলা খুব সাধারণ খাবার, ভেরি কমন আইটেম, কিন্তু রান্নার গুণে অসাধারণ। দারুণ সুন্দর রান্না করেছে, দারুণ দারুণ। আমরা আজকে থাকবো সোমনাথের সাগর দর্শন গেস্ট হাউসে, অর্থাৎ সোমনাথ মন্দির ট্রাস্টের যে গেস্ট হাউস সেইখানে। সেই গেস্ট হাউসটি আপনাদের দেখাবো। এই হলো সাগর দর্শন গেস্ট হাউসের এটি প্রিমিয়াম রুম, আর তার সাথে অসাধারণ সমুদ্রের ভিউ। এখন সানসেট হচ্ছে, দারুণ দারুণ সানসেট হচ্ছে, দারুণ সুন্দর পজিশন। এইখানে আপনি রুম থেকেই দেখতে পাবেন সোমনাথ মন্দির, রাত্রিবেলা অসাধারণ লাগবে। এইখানে সমুদ্র, পজিশনের দিক থেকে অতুলনীয়, অসাধারণ। এইখান থেকে মন্দিরে যাওয়ার জন্য আপনি আরতির সময় যান বা অন্য সময় যান, এদের ব্যাটারি চালিত গাড়ি রয়েছে, ফ্রি সার্ভিস। আপনি যখনই যাবেন এখানে ওদের রিসেপশনে যাবেন, ওরা আপনাকে গাড়ি প্রোভাইড করবে। আপনি মন্দিরে যাবেন, আবার মন্দির থেকে দর্শন করে ফেরার সময় এই মন্দির ট্রাস্টেরই গাড়ি রয়েছে, সেই গাড়িতে করে সম্পূর্ণ বিনামূল্যে আপনি চলে আসবেন। এদের দুরকম রুম ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ডিলাক্স রুম আর একটা প্রিমিয়াম রুম। তো ডিলাক্স রুমের ভাড়া ছিল হচ্ছে
2230 টাকা। আর প্রিমিয়াম রুমের এই যে রুমটি, এই রুমটির ভাড়া হচ্ছে 3360 টাকা, কিন্তু বুকিংয়ের সময় আপনাকে দিতে হবে 4000 টাকা। ব্যালেন্স টাকা আপনি যখন চেক আউট করবেন সেই সময় ওরা ফেরত দেবে, এই টাকাটা ওরা কশন মানি হিসেবে রেখে দেয়। তবে হ্যাঁ, আপনি যদি বসে এখানে সমুদ্রের শোভা দেখতে চান, বেশ ঘরটর অন্ধকার করে বসে থাকলেন, সমুদ্রের শোভা দেখলেন, এই যে যেমন বুবু দেখছে বসে বসে, তাহলে বেশ ভালোই লাগবে। হ্যাঁ, কিন্তু ঢুকেই আপনার একটা খারাপ লাগার জায়গা হলো ভীষণ চামচিকি আর পায়রার গন্ধ। মানে আমি ওদের ঢুকেই আগে বললাম যে শিগগিরই রুম স্প্রে করো, রুমে স্প্রে করো, নাহলে থাকা যাচ্ছে না, মানে এসে বমি চলে আসছে। আর ভীষণ ভাঙাচোরা আর কি ব্যাপারগুলো। তা ঠিক আছে, ওইটা আমি মেনে নিচ্ছি এই জন্যই, কারণ হচ্ছে সামনে এত সুন্দর সমুদ্র ঘরে বসে দেখা যাচ্ছে, এটা তো মানে পরম পাওয়া। তারপরে একদম বাবার দর্শন ঠিক না, মন্দিরের দর্শন তো হচ্ছে, এটাও বিশাল ভালো লাগার। এত সুন্দর লাইটিং দেখতে পাবো রাত্রিবেলায় বসে। আর আমরা যখন ঢুকলাম তখনই সূর্যাস্তটা হয়ে গেল। খুব যে একটা ভালো ছবি তুলতে পেরেছি তা না, মানে তখন একদম প্রায় ডুবে যায়। তো এইগুলো যদি আপনারা কাউন্ট করেন তাহলে আমার মনে হয় ওই 3400 টাকা বোধহয় নিয়েছে, 360, ওইটা বোধহয় বর্দি। কিন্তু যদি শুধু ঘরের বিচার করেন তাহলে কিন্তু টাকাটা অত্যন্তই বেশি। আপনি বুকিং কিভাবে করবেন সেটা বলে দিই। সোমনাথ মন্দির ট্রাস্টের যে ওয়েবসাইট রয়েছে সেইখানে ওদের বুকিংয়ের অপশান রয়েছে, 4খানি গেস্ট হাউস আছে ওদের, সেইখানে আপনি সাগর দর্শন ক্লিক করবেন, তারপরে যে ডেটে আসতে চান সেই ডেট দেবেন, যদি রুম ফাঁকা থাকে তাহলে আপনি বুকিং করবেন। সোমনাথ মন্দির ট্রাস্টের ডাইনিং হল থেকে আমরা আজকে ডিনার করলাম। এদের ডাইনিং হলটা কিন্তু খুব সুন্দর, বেশ অনেকটা জায়গা নিয়ে বেশ বড় ডাইনিং হল, অনেকজন মানুষ একসাথে খেতে পারেন এবং পুরো এসি ডাইনিং হল। আর এখানে বুফে সিস্টেমও রয়েছে, এখানে রুটি, ভাত, ডাল, তরকারি, তারপরে খিচুড়ি, মিষ্টি, বিভিন্ন রকম খাবার রয়েছে 175 টাকায়, বেশ ভালো। আর আমরা নিয়েছিলাম যদিও পেপার মশলা ধোসা আর তার সাথে হাক্কা নুডলস ভেজ, এখানে সবই ভেজ। খাওয়া দাওয়াও মানও বেশ ভালো আর দামটাও বেশ রিজনেবল, ভালোই লাগলো কিন্তু। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। সত্যযুগে চন্দ্র এখানে এসে স্বর্ণ দিয়ে এই মন্দির তৈরি করে সেখানে শিবকে প্রতিষ্ঠা করেন। এরপর ত্রেতা যুগে রাবণ রূপো দিয়ে এই মন্দির তৈরি করেন। দাপর যুগে এলেন শ্রীকৃষ্ণ, তিনি চন্দন কাষ্ঠের দ্বারা এই মন্দির তৈরি করেন। এবং কলিযুগে সোলাঙ্কি রাজা ভীমদেব তিনি প্রস্তর দ্বারা এই মন্দির তৈরি করেন বা মন্দিরের বিভিন্ন অংশ তিনি পুনর্নির্মাণ করেন। এইভাবে বিভিন্ন যুগে এই সোমনাথের মন্দির সেটি বিভিন্নভাবে গঠিত হয়েছে। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। সোমনাথ মন্দিরে কিন্তু 200 টাকা থেকে 2,70,000 কিংবা তার বেশি টাকা মূল্যেরও পুজো আপনারা দিতে পারেন। কিন্তু এই মন্দিরে পুজো দেওয়া কোনোটাই আপনি মন্দিরের ভেতরে ঢুকে পুজো দিতে পারবেন না। মানে আমি বলতে চাইছি যে বাবার মাথায় যেভাবে আমরা জল ঢেলে পুজো দিই সেরকম আপনি করতে পারবেন না। আমরা একটা জিজ্ঞেস করেছিলাম, এখানে 3000 টাকা মূল্যের একটা পুজো দেওয়ার কথা ভেবেছিলাম, যেটা হচ্ছে পুরোহিত নিজে 12 লিটার দুধ ঢালবেন, আপনি দূর থেকে দেখতে পারবেন উনি ওই 3000 টাকার মূল্যের বিনিময়ে উনি সেই দুধটা ঢালবেন। আমার কাছে খুব মজার লেগেছে ব্যাপারটা। যাই হোক, আরেকটা দেখেছি যে 5000 টাকার মূল্যের পুজোর কথাও আমরা জিজ্ঞেস করেছিলাম, ওটা নাকি অভিষেক করানো, ওখানে ওই দুধ, গঙ্গা জল এইসব দিয়ে পুজোটা করানো হয়, অনেকটা বেনারসের মতো, কিন্তু তার টাকাটা প্রচুর বেশি। আর 200 টাকার বিনিময়ে যেটা সবাই এখানে করছে, পার্চি কেটে একটা সামনে ঘট মতো বা একটা পুজো মতো করা আছে, একটা জাল দেওয়া ছোট্ট মুখ আছে, ওর মধ্যে এসে সবাই গঙ্গা জল বা এমনি জল নিজের বাড়ি থেকে এনেও দেখছি জল ঢালছে, ওটা ঢালা যাবে, তার জন্য 200
টাকা লাগবে। সোমনাথে আসার নিকটবর্তী স্টেশন হলো ভেড়াবল। ভেড়াবল থেকে সোমনাথের দূরত্ব 7 কিলোমিটার মাত্র। আপনারা অটো করেই চলে আসতে পারেন। আপনারা ভেড়াবলেও থাকতে পারেন, সোমনাথেও থাকতে পারেন। আগে থেকে হোটেল বুকিং করে আসার কোনো প্রয়োজন নেই। এখানে প্রচুর হোটেল রয়েছে, প্রচুর, এবং মন্দিরের কাছাকাছিও আপনি 1000-1200 টাকার মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন, এসি রুম সহ ভালো হোটেল পেয়ে যাবেন। আর যাই হোক, এখানে সোমনাথ মন্দিরে কিন্তু পুজো দেওয়ার ক্ষেত্রে কোনো পোশাক বিধি নেই। আর এখানে অ্যাকচুয়ালি সেরকমভাবে পুজোও দেওয়া যায় না। ওই মন্দিরের ভেতর ঢুকলেন, দর্শন করলেন, যদি আপনি মনে করেন যে কিছু ডোনেট করবেন দক্ষিণা হিসেবে, আপনি করতেই পারেন। মন্দিরের বাইরে প্রসাদ কিনতে পাওয়া যায়, সেখান থেকে প্রসাদ সংগ্রহ করবেন। সবটাই কিন্তু ট্রাস্টের নির্দিষ্ট জায়গা আছে, মানে আপনি একটা জায়গায় মোবাইল রাখবেন, ইভেন এই যে আমার পিঠের ব্যাগটা রয়েছে এটাও নিয়ে ঢুকতে দেবে না। খুব ছোট্ট পার্স জাতীয় জিনিস নিয়ে ঢুকতে দেয় এবং অসম্ভব চেকিং। আর ব্যাগ রাখারও একটা জায়গা আছে, মোবাইল রাখারও আলাদা জায়গা আছে। আর আপনি যদি এখানে প্রসাদ নিতে চান সেটাও কিন্তু ওই ট্রাস্টের মাধ্যমেই আপনাকে নিতে হবে, মানে পুজো দিয়ে আপনি নিয়ে আসবেন এরকম কোনো ব্যাপার নেই। ওই ট্রাস্টেই যা আগে থেকে রাখা থাকে বিভিন্ন মূল্যের 20, 50, 70, 90, 100 এরকম প্রচুর দেখলাম দাম রয়েছে প্রসাদের। আপনি ওখান থেকে আর কি মনে করতে হবে সেটা পুজো দেওয়া হয়ে গেছে, আপনি সেই প্রসাদ আপনি ঘরে নিয়ে যেতে পারেন। ধ্বংসের থেকে যে সৃষ্টির শক্তি বেশি তা বারবার প্রমাণিত হয়েছে এই সোমনাথ মন্দিরের ক্ষেত্রে। সোমনাথ মন্দির বারবার বিদেশি শাসকদের দ্বারা আক্রান্ত হয়েছে। এই মন্দিরের উপরে প্রথম আক্রমণ আসে 725 খ্রিস্টাব্দে। সেই সময় আরব শাসক জুনায়েদ তিনি এই মন্দির আক্রমণ করেন। সেবারে ক্ষতিগ্রস্ত কম হয়েছিল। তখন প্রতিহর রাজা দ্বিতীয় নাগভট্ট সেই মন্দির পুনর্গঠন করেন। সোমনাথ মন্দিরের উপর এরপরে বড় আক্রমণ আসে 1026 খ্রিস্টাব্দে, যখন সুলতান মামুদ সোমনাথ মন্দিরকে আক্রমণ করেন। সেই আক্রমণে সোমনাথ মন্দিরের প্রভূত ক্ষতি হয়েছিল। সেই ক্ষতিগ্রস্ত মন্দিরকে পুনর্গঠন করলেন পরমার রাজা ভোজ এবং সোলাঙ্কি রাজা ভীমদেব। তারা পুনর্গঠন করার পরবর্তীকালে আবার 1296 সালে আলাউদ্দিন খিলজির দ্বারা এই মন্দির আক্রান্ত হলো। এরপরে 1375 খ্রিস্টাব্দ, সেই সময় গুজরাটের মুসলিম শাসক প্রথম মুজফ্ফর শাহ তিনি এই মন্দির আক্রমণ করেন। তারপরে 1451 খ্রিস্টাব্দ, সেই সময় এই গুজরাটেরই আরেক মুসলিম শাসক মোহাম্মদ বেগারা, তার দ্বারা এই মন্দির আক্রান্ত হয়। এবং এর পরবর্তীকালে এই মন্দির আবার সবথেকে বড় আক্রমণের মুখে পড়ে 1701 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের দ্বারা। সেই সময় এই মন্দির প্রায় ধূলিসাৎ করে দেওয়া হয়। সেই মন্দিরকে পুনরুদ্ধার বা পুনর্গঠন করেন ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার, ভোসলে এবং গোয়ালিয়রের রাজারা। সেই সময়টা সম্ভবত 1783 কি 93 এইরকম সময়ে এই মন্দির পুনর্গঠন হয়। আর স্বাধীনতার পরে বল্লভভাই প্যাটেল এবং মহাত্মা গান্ধীর উদ্যোগে, মানে মহাত্মা গান্ধীর সম্মতিতে এবং বল্লভভাই প্যাটেলের উদ্যোগে এই মন্দিরের নতুন করে নির্মাণ কার্য শুরু হয়। অর্থাৎ মন্দিরের এই যে এখনকার রূপ, এই যে রূপটি দেখতে পাচ্ছেন, এই রূপটিকে নতুন করে গড়ে তোলা হয়। যদিও বল্লভভাই প্যাটেল বা মহাত্মা গান্ধী কেউই এই মন্দিরের এই রূপটি দেখে যেতে পারেননি, কিন্তু 1951 খ্রিস্টাব্দে এই মন্দিরের এই পুনর্গঠনের কাজ সেই সময়ের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ তার উদ্যোগে শুরু হয়। এবং এই যে আমরা এখন মন্দিরটি দেখছি, এটি হচ্ছে সেই নতুন গঠিত মন্দির। আর এই মন্দিরে 3 বার আরতি হয়, সকাল 6টায় একবার, দুপুর 12টায় একবার, আর সন্ধ্যে 7টায় একবার। আমরা গত 2 দিনে সোমনাথ মন্দিরে প্রায় 3 থেকে 4 বার দর্শন করেছি। আর তার মধ্যে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে রাত্রি 9টার পরে যে দর্শনটা করেছি সেটা সবচেয়ে শান্তিপূর্ণ হয়েছে। তার কারণ হচ্ছে ওই সময়টা একদম ফাঁকা থাকে। তাই জন্য আমি মনে করি যে সোমনাথ মন্দিরে দর্শন করতে গেলে সোমনাথ মন্দিরের খুব কাছাকাছি আপনি যদি থেকে যান তাহলে সবচেয়ে ভালো দর্শন করতে পারবেন। এই যে এইখানে এই কাউন্টারে আপনাকে ব্যাগ জমাও দিতে হবে, নিতেও হবে। এখান থেকেই ভেতরে কিন্তু কিছু নিয়ে ঢোকা যাবে না। সোমনাথ এবং সোমনাথ মন্দির দর্শনের আমাদের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।
कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि कर्पूरगौरं